জানলার বাইরে থেকে কেউ যেন একটা হাত বাড়িয়ে দিল। সাদা ফ্যাকাশে চামড়া কুঁচকে যাওয়া একটা হাত। আমি ভয়ে জমে গিয়ে চোখ বন্ধ করে নিলাম, কিন্তু চোখ খুলে দেখি সেখানে কিচ্ছু নেই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 430 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ছোট ঘটনা থাকছে আজকের এপিসোডে। প্রথম ঘটনা পাঠিয়েছে সাঁকরাইল থেকে রঞ্জিত দত্ত, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সুলগ্না চ্যাটার্জি হাওড়ার আন্দুল থেকে। রঞ্জিত একজন পার্ট টাইম প্যারানর্মাল রিসার্চার এবং তার সঙ্গে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা সে আমাদেরকে লিখে পাঠিয়েছে। আর সুলগ্না তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠিয়েছে যখন সে তার মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং সময়টা ছিল কালী পুজোর। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 430 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম রঞ্জিত দত্ত। আমি এমনিতে আইটি কোম্পানিতে কাজ করি, নামটা উল্লেখ করলাম না, কিন্তু আমি পার্ট টাইম প্যারানর্মাল রিসার্চ করি। ভারতের অন্যতম প্যারানর্মাল রিসার্চার প্রয়াত গৌরব তিওয়ারি হচ্ছে আমার আদর্শ। গত 8 বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে কথিত ভুতুরে বাড়ি, পরিত্যক্ত হাসপাতাল, পুরনো জমিদার বাড়ি, শ্মশান, গির্জা এবং জঙ্গলে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার তদন্ত করে আসছি। আমি কখনো সহজে কোনো ঘটনাকে ভূতের বলে মেনে নিই না। আমার কাজ হলো বৈজ্ঞানিক উপায় যাচাই করা আসলেই সেখানে কোনো অজানা শক্তি রয়েছে নাকি সব মানুষের ভুল ধারণা। আমার ব্যাগে সবসময় থাকে একটি ইএমএফ মিটার, একটা ডিজিটাল ভয়েস রেকর্ডার, ইনফ্রারেড ক্যামেরা, টেম্পারেচার লগার আর নাইট ভিশন ক্যামেরা। অসংখ্য তদন্ত করেছি, অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, কিন্তু যে ঘটনাটা আজ আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজও গভীর রাতে চোখ বন্ধ করলে সেই ভগ্ন ঘরটা আমি স্পষ্ট দেখতে পাই। ঘটনাটা প্রায় 3 বছর আগের। আমার মা ছোটবেলায় আমার মামার বাড়ির অনেক গল্প করতেন। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে ছিল সেই বাড়ি। প্রায় 150 বছরের পুরনো বিশাল দালান বাড়ি। অদ্ভুত ব্যাপার হলো আমি কোনোদিনও সেখানে যাইনি। তাই একদিন মা বললেন, রনু, তোর বড় মামা বারবার খবর পাঠাচ্ছে, একবার ঘুরে আয়। সেই সময় আমার অন্য কোনো তদন্তও ছিল না, অফিসও ছুটি। ভাবলাম কয়েকদিন গ্রামের পরিবেশে কাটিয়েই আসি। যেমন বলা তেমনি কাজ। তাড়াতাড়ি ডিসিশনটা নিয়ে ফেললাম, কেননা বেশি দেরি করলে এবারেও আর যাওয়া হবে না। গ্রামে যেদিন পৌঁছালাম সেদিন প্রথমে যেটা চোখে পড়ল সেটা একটা বিশাল বাড়ি, আমার মামার বাড়ি। বাড়িটা যেন ইতিহাসের সাক্ষী। সামনের অংশে এখনো মানুষ থাকে, কিন্তু পেছনের অংশ সেটা যেন অন্য জগৎ। দেয়ালে প্লাস্টার ঝরে পড়েছে, জানলার কাঠের ফ্রেম পচে গেছে, আর কাঁচের যা অবস্থা এপার ওপার দেখা যাচ্ছে না। চারদিকে বিশাল বটগাছের শিকড় বাড়িটাকে জড়িয়ে ধরেছে। আমি দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার ইএমএফ মিটার, যেটা ব্যাগের ভেতর বন্ধ অবস্থায় ছিল, সেটা নিজে থেকেই একবার বিপ করে উঠল। আমি চমকে গেলাম। বন্ধ যন্ত্র কখনো এমন করে না। রাতে খাবার সময় বড় মামা হঠাৎ আমাকে বললেন, দেখো বাবা, বাড়ির চারিপাশে ঘুরে বেরিয়েও কিন্তু ওই পেছনের অংশে যেও না যেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন? তিনি একটু চুপ করে বললেন, ওদিকে বহু বছর কেউ যায় না। আমার বড় মামি সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে দিলেন। আমি বুঝলাম কিছু একটা লুকোনো হচ্ছে, কিন্তু কিছু বললাম না। পরদিন দুপুরে বাড়ির পুরনো কর্মচারী নিতাই কাকুকে ধরলাম। অনেক অনুরোধ করার পর তিনি বললেন, বাবু,
মামা ঠিকই বলেছেন, ওই বাড়ির পেছনের দিকে যেও না, ওই ভাঙা ঘরে মানুষ ঢোকে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? আর ওই দিকটা সংরক্ষণ করা হয় না কেন? তিনি চারদিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন, ওই ঘরে মানুষ নেই, তেনারা থাকে। আমি হেসে বললাম, ধুর, তেনারা মানে ভূত বলছো? তো কপিস থাকে ভূত ওই ঘরে? আমি ভেবেছিলাম আমি এরকম ভাবে তাচ্ছিল্য করলাম তাই হয়তো উনি কিছু বলবেন না, কিন্তু তিনি কাঁপা গলায় বললেন, 20-এরও বেশি। আমার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। 20-এরও বেশি একসাথে এক ঘরে? আমি এর আগে কখনো এমন দাবি শুনিনি। সেদিন রাতেই তদন্ত করার সিদ্ধান্ত নিলাম। রাত প্রায় 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি ক্যামেরা, রেকর্ডার, ইএমএফ মিটার সব নিয়ে নিঃশব্দে বাড়ির পেছনের অংশে গেলাম। ভাঙা করিডোর দিয়ে হাঁটতেই তাপমাত্রা আচমকা কয়েক ডিগ্রি কমে গেল। টেম্পারেচার লগার দেখালো 3 ডিগ্রি কম। বাতাস একদম থেমে গেছে, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। ভগ্ন ঘরের সামনে পৌঁছতেই ইএমএফ মিটারটা পাগলের মতো বাজতে শুরু করলো। স্ক্রিনে সর্বোচ্চ রিডিং। এত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পরিবর্তন আমি আগে কখনো দেখিনি। ঘরের দরজা অর্ধেক ভাঙা, ভেতরে সম্পূর্ণ অন্ধকার। আমি ইনফ্রারেড ক্যামেরা চালু করলাম। ক্যামেরার স্ক্রিনে প্রথমে কিছু দেখতে পেলাম না, কিন্তু বেশ কিছুক্ষণ কাটানোর পর আমার হাত কাঁপতে শুরু করলো। ক্যামেরার স্ক্রিনে আমি দেখলাম ঘরের বিভিন্ন কোণে মানুষের মতো অস্পষ্ট ছায়ামূর্তি বেশ কয়েকটা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো। আমি গুনতে শুরু করলাম, 10, 15, 20, তারপর আরো। ক্যামেরায় অন্তত 23টা আলাদা অবয়ব ধরা পড়ছিল, কিন্তু খালি চোখে কিছুই দেখা যাচ্ছিল না। আমি ভয়েস রেকর্ডার চালু করলাম। ধীরে বললাম, এখানে কেউ আছেন? চারিদিক নিস্তব্ধ। হঠাৎ রেকর্ডারের পাশেই খুব আস্তে একটা গলা, চলে যাও। আমি চারিদিকে আলো ফেললাম, কেউ কোথাও নেই, কিন্তু সেই একই মুহূর্তে ঘরের ভেতরে মনে হলো যেন একসঙ্গে অনেকগুলো মানুষ নিঃশ্বাস ফেলল। আমার বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেছে, কিন্তু আমি নিজেকে সামলে আরো ভেতরে গেলাম। ঘরের মাঝখানে দেখতে পেলাম একটা পুরনো কাঠের বাক্স। আমি সেই বাক্সের দিকে হাত বাড়াতেই অনুভব করলাম পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। নাইট ভিশন ক্যামেরা নিজে থেকেই কয়েক সেকেন্ড বন্ধ হয়ে যায়, কিন্তু আবার চালু হয়। ঘরের প্রতিটি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে অস্পষ্ট কালো অবয়ব। তারা সবাই নিশ্চুপ, শুধু তাকিয়ে আছে। তাদেরকে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম, কেননা সেই ঘরে থাকার দরুন আমার চোখ সয়ে গিয়েছিল। আমি বুঝতে পারলাম সেই ছায়ামূর্তিদের মধ্যে একজন বৃদ্ধ, একজন মহিলা, 2টি শিশু, মাথায় পাগড়ি পরা একজন গর্ভবতী নারী, একজন যুবক, একজন বৃদ্ধা, আরো অনেকে। সবাই দাঁড়িয়ে আছে। হঠাৎ সবাই একসঙ্গে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। তারপর সবাই একসঙ্গে একটাই কথা বলল, আমাদের মুক্তি দাও। একসঙ্গে এতগুলো কণ্ঠস্বর, সেই শব্দ মানুষের কণ্ঠ ছিল না, মনে হচ্ছিল শুকনো পাতার ঘর্ষণ। আমি সাহস করে বললাম, তোমরা কারা? তাদের মধ্যে একজন বৃদ্ধ সামনে এগিয়ে এলেন। অন্যদের তুলনায় তার অবয়ব একটু স্পষ্ট। তিনি বললেন, আমরা এখানেই থাকি। তারপর আমি তাদেরকে বললাম, আপনারা এখানে কি করছেন? সেই বৃদ্ধ ধীরে ধীরে আমাকে পুরো ঘটনাটা বললেন, আর আমি অবাক হয়ে শুনলাম।
প্রায় 100 বছর আগে ভয়াবহ কলেরার সময় এই গ্রামের বহু মানুষ মারা যায়। সংক্রমণের ভয়েই মৃতদেহগুলোকে ঠিকমতো সৎকার করা হয়নি। এই বাড়ির পেছনের ভগ্ন অংশে অস্থায়ীভাবে লাশ রাখা হয়েছিল। তারপর এক রাতে সেইখানে ভয়াবহ আগুন লাগে। সেই মৃতদেহ এবং কয়েকজন জীবিত মানুষও সেই ঘরে আটকে মারা যায়। তারপর তাদের সকলের আত্মারা আর কখনো এই ঘর ছেড়ে বেরোতে পারেনি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক তখনই ঘরের মেঝেতে একটা হালকা কম্পন অনুভব করলাম। কাঠের বাক্সটা নিজে থেকেই খুলে গেছে। হঠাৎ দেখতে পেলাম সেই কাঠের বাক্স থেকে বেরিয়ে আসছে একটা ছোট্ট সাদা হাত, একটা শিশুর হাত। তারপর হঠাৎ সেই বাক্স থেকে বেরিয়ে এলো তার ভয়াবহ মুখটা, আর সে খুব আস্তে বলল, ভয় পেও না। তার চোখে ভয় ছিল না, ছিল অসহায়তা। এরপর এমন কিছু ঘটল যা আজও ব্যাখ্যা করতে পারিনি আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? আমি তোমার জন্য কি করতে পারি? ঘরের মধ্যে উপস্থিত সব কটি অবয়ব ধীরে ধীরে আমার চারপাশে বৃত্ত করে ঘুরতে লাগলো। কিন্তু তারা আমাকে আক্রমণ করেনি, বরং যেন আমাকে কিছু দেখাতে চাইছিল। হঠাৎ যেন আমার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল। আগুন, চিৎকার, ধোঁয়া, বন্ধ দরজা, মানুষ বাঁচার জন্যে সেই দরজায় ধাক্কা মারছে, শিশুর কান্না। তারপর একসাথে সব নিস্তব্ধ। আমি যেন কয়েক সেকেন্ডের জন্যে 100 বছর আগের সেই রাতটা নিজের চোখে দেখে ফেললাম। কিন্তু হঠাৎ সব দৃশ্য আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। ঘরের ভেতর আবার অন্ধকার, কিন্তু এবার আমি ইনফ্রারেড ক্যামেরার স্ক্রিনে দেখলাম যে সব অবয়ব ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছে। বৃদ্ধ আত্মাটি মিলিয়ে যাওয়ার আগে আমাকে বললেন, আমাদের সত্যিটা সবাইকে জানিও। তারপর একে একে সব অবয়ব অদৃশ্য হয়ে গেল। ইএমএফ মিটারও স্বাভাবিক হয়ে গেল, তাপমাত্রাও আগের অবস্থায় একেবারে নর্মাল। পরদিন সকালে আমি বড় মামাকে ভাবলাম সব কথা বলবো, কিন্তু ভাবলাম উনি বিশ্বাস করবেন না। ক্যামেরার ফুটেজও দেখলাম, সেখানে কিচ্ছু রেকর্ড হয়নি। আমি সেই গ্রামের কিছু প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম সত্যিই প্রায় 100 বছর আগে ওই বাড়ির পেছনের অংশে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। কিন্তু কালের চক্রে সেই ঘটনা সবাই ধীরে ধীরে ভুলে গেছে। আজও আমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি, কিন্তু সেই রাতের মতো শক্তিশালী উপস্থিতি আর কখনো অনুভব করিনি। বিজ্ঞান দিয়ে অনেক কিছুর ব্যাখ্যা করা যায়, আবার এমন কিছু ঘটনা আছে যেগুলো মানুষের বর্তমান জ্ঞানের সীমার বাইরে। আমি জানি না সেই রাতে আমি সত্যি 20টারও বেশি প্রেতাত্মার মুখোমুখি হয়েছিলাম, নাকি এমন কোনো অজানা শক্তির যার ব্যাখ্যা এখনো আমাদের কাছে নেই। তবে একটা কথা নিশ্চিত, গ্রামের সেই ভগ্ন বাড়ির পেছনের ঘরে দাঁড়িয়ে আমি বুঝেছিলাম সব প্রেতাত্মাই ভয় দেখাতে আসে না। কিছু আত্মা শুধু চায় তাদের বিস্তৃত ইতিহাস একদিন কেউ যেন শুনে নেয়। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, রঞ্জিত দত্ত আমাদেরকে পাঠিয়েছে। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি যখন ঘটনাটা পড়ছিলাম ভাবছিলাম যে 20 জনের বেশি এরকম অতৃপ্ত প্রেতাত্মা তাকে ঘিরে দাঁড়িয়েছিল, মানে ভাবতেও কেমন লাগছে। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সুলগ্না চ্যাটার্জি হাওড়ার আন্দুল থেকে। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 430 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নমস্কার রাজদা, আমি সুলগ্না চ্যাটার্জি হাওড়ার আন্দুল থেকে বলছি।
আজ আপনাকে আমার জীবনের এমন একটা সত্যি ঘটনা শোনাতে চাই যেটা আজও মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটা বেশ কয়েক বছর আগের। তখন হালকা শীত পড়তে শুরু করেছে। কালীপুজোর সময় আমি আমার মেজ মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বেশ কয়েকদিন থাকার ইচ্ছে ছিল, তাই আনন্দের সঙ্গে দিন কাটছিল। কিন্তু সেখানে পৌঁছেই মেজমাসি আমাকে একটা অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, দেখিস, সন্ধ্যের পর বা রাতের দিকে আমাদের বাড়ির সামনের ওই রেল লাইনের কাছে একদম যাবি না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন? মাসি বলেছিলেন, সেখানে ভূতের উপদ্রব আছে। আমি অবশ্য এসব কথায় খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু মাসির কথাগুলো শুনে অবাক হয়েছিলাম। কারণ তিনি আরও বলেছিলেন, প্রায় প্রতিদিন ভোরবেলা সেই রেল লাইনের ধারে কোনো না কোনো কুকুর, বিড়াল, হাঁস, মুরগি কিংবা অন্য কোনো প্রাণী কাটা পড়ে থাকতে দেখা যায়। অনেক মানুষও কাটা পড়েছে ওই জায়গায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, সেই মৃতদেহগুলোর চোখ কিংবা জিভ থাকতো না। কেউ যেন সেগুলো খুবলে নিয়ে গেছে। মনে মনে ভেবেছিলাম যে ট্রেনে কাটা পড়লে এরকমটা হয়তো হয়, এতে অস্বাভাবিকের কি আছে। সেদিন ছিল ভূত চতুর্দশীর রাত। বিকেলের দিকে একা একাই রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে বেরিয়েছিলাম। মাসির বাড়ির দিকে আমার চেনা পরিচিত অনেকজন আছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর যখন বাড়ির দিকে ফিরছি, তখন অন্ধকার হয়ে গেছে। আমি রেল লাইন ধরেই ফিরছিলাম। তারপর হঠাৎ রেল লাইনের উপর দিয়ে ব্যালেন্স করে হাঁটতে থাকলাম, যেরকম আমরা ছোটবেলায় অনেক সময় করে থাকতাম আর কি। কিন্তু সেই সময় হঠাৎ আমার হাত শক্ত করে কেউ ধরে হালকা টান দিল। আমি ভয়ে জোরে চিৎকার করে উঠলাম। চোখ তুলে তাকাতেই যেটা দেখলাম সেটা আজও ভাষায় প্রকাশ করতে পারি না। আমি দেখলাম একটা মুখ। এতটাই ভয়ঙ্কর ছিল সেই মুখ, যার চোখ নেই, যার নাক নেই, যার মুখ নেই। কি বিকট সেই মূর্তি! নিমেষের মধ্যে আমার সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছিল। এরপর কি হয়েছিল আমার আর কিচ্ছু মনে নেই। পরে শুনেছিলাম আশেপাশের লোকজন আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিল। এরপর কয়েকদিন সবকিছু স্বাভাবিকই চলছিল। আমি ভাবলাম হয়তো ভয় পেয়ে অজ্ঞান হয়েছিলাম। আসলে শুনেছিলাম তো অনেকে সেখানে কাটা পড়েছে, তাই হয়তো এরকম ভুল দেখেছি। একদিন রাতে আমি বাড়ির একটা ফাঁকা ঘরে একা বসে পড়াশোনা করছিলাম। চারপাশে একেবারে নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ মনে হলো জানলার বাইরে থেকে কেউ যেন একটা হাত বাড়িয়ে দিল। সাদা ফ্যাকাশে, চামড়া কুঁচকে যাওয়া একটা হাত। আমি ভয়ে জমে গিয়ে চোখ বন্ধ করে নিলাম, কিন্তু চোখ খুলে দেখি সেখানে কিচ্ছু নেই। ঠিক তখনই মা আমাকে রাতের খাবারের জন্য ডাকলেন। খাওয়া দাওয়া সেরে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। এদিক ওদিক করতে করতে কখন যে রাত 2টো বেজে গেছে বুঝতেই পারিনি। ঘরের চারপাশটা অন্ধকার। আমার মনে হচ্ছিল আমার মশারির পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি বেশ কিছুক্ষণ চোখ একেবারে স্থির করে তাকিয়ে থাকলাম। চোখের দৃষ্টি সয়ে যাবার পর আমি দেখতে পেলাম এক লম্বা চেহারার মহিলা আমার খাটের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। সে হাসিটা ছিল এমন বীভৎস যে আমি কোনো দিনও ভুলতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। মনে মনে শুধু আমার ইষ্ট দেবতার নাম জপ করতে লাগলাম। আর সেই করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেই বুঝতে পারিনি। পরদিন সকালে সমস্ত ঘটনা মাকে খুলে বললাম। সব শুনে মা এক মুহূর্ত দেরি না করে আমাকে তার পরিচিত এক তান্ত্রিক বাবার কাছে নিয়ে যায়। তান্ত্রিক বাবাজি বলেছিলেন যে কোনো এক অতৃপ্ত প্রেতাত্মা আমার সাথে আমার মাসির বাড়ি থেকে চলে এসেছে। তান্ত্রিক বাবাজিকে আমি মাসির বাড়িতে ঘটে যাওয়া ঘটনা পুরোটাই জানিয়েছিলাম। তিনি আমাদের এও বলেছিলেন যে এই প্রেতাত্মাকে শান্ত করতে গেলে একটা পুজো করতে হবে। তান্ত্রিক বাবাজি আমাদের বাড়িতে সেই পুজোর আয়োজন করেছিলেন। আর সেই পুজো চলাকালীন আমি, আমার মা এবং তান্ত্রিক বাবাজি তিনজনেই উপলব্ধি করেছিলাম যে আমাদের তিনজনের বাদে আরেকজন মানুষ
সেই ঘরে এসে উপস্থিত হয়েছে। শোনা গিয়েছিল এক নারী কণ্ঠ, আমায় কেন ডেকেছিস? আমাকে ছেড়ে দে, আমার কাজ করতে দে, আমাকে যেতে দে। তান্ত্রিক বাবাজি তখন মন্ত্র পড়ে কিছু একটা জিনিস আগুনে ছুঁড়ে ফেলে তাকে বলতে বলেন যে সে কে। তখন সেই নারী কণ্ঠ বলে ওঠে, ছুড়ো না, ছুড়ো না, আমি বলছি, আমি বলছি। আমার নাম সুদীপ্তা চক্রবর্তী। আমি ওই এলাকাতেই থাকতাম। একদিন মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবশত রেল লাইনের ওপরে উঠে পড়েছিলাম, আর ঠিক তখনই ট্রেন এসে আমাকে চাপা দেয়। সেই দুর্ঘটনাতেই আমার মৃত্যু হয়। তান্ত্রিক বাবা আবার প্রশ্ন করলেন, এই মেয়েটার সঙ্গে তোর কি শত্রুতা? ও তো তোর কোনো ক্ষতি করেনি, ওকে কেন দেখা দিচ্ছিস? সেই নারী কণ্ঠ শান্ত গলায় বলল, আমি ওর কোনো ক্ষতি করতে চাইনি। আমি ওকে শুধু রেল লাইন থেকে সরে যেতে বলেছিলাম, তাই ওর হাত ধরে টেনেছিলাম। কিন্তু তারপর ওকে আমার খুব ভালো লেগে যায়, তাই ওর সঙ্গে ওর বাড়িতে চলে এসেছিলাম। আমি শুধু ওর সাথেই থাকতে চাই। তান্ত্রিক বাবা কঠোর গলায় বললেন, না, এটা কখনোই হতে পারে না। তুই মৃত আত্মা, তুই তোর জগতে ফিরে যা। জীবিত মানুষের সঙ্গে এভাবে থাকতে পারিস না তুই। এখনই ওকে ছেড়ে চলে যা। কিন্তু সে বারবার বলতে লাগলো, না, আমি যাব না, আমি ওর সঙ্গেই থাকব। তখন তান্ত্রিক বাবা আরো শক্তিশালী মন্ত্রোচ্চারণ শুরু করলেন। সেই মন্ত্রের ভাষা আমার আর আমার মায়ের বোধগম্য হলো না। কিন্তু কিছুক্ষণ পর কিছু একটা জিনিস আগুনে নিক্ষেপ করার পরে একটা তীব্র আর্তনাদ শোনা গেল। তারপর মুহূর্তের মধ্যে সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। তান্ত্রিক বাবা আমাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ভয় পেও না, তোমাদের ওপর থেকে বিপদ কেটে গেছে। সত্যি বলতে কি, এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আর কখনো সেই মহিলাকে আমি দেখিনি, কিংবা কোনো অস্বাভাবিক ঘটনার মুখোমুখিও হইনি। এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। আজও যখন ভূত চতুর্দশীর রাত আসে কিংবা কোনো রেল লাইনের পাশ দিয়ে একা হাঁটতে হয়, তখন সেই রাতের প্রতিটি মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে। এই ছিল আমার জীবনের এক সত্যি ঘটনা। ভালো লাগলে একটু গুছিয়ে সবাইকে পড়ে শোনাবেন। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, সুলগ্না আমাদেরকে পাঠিয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে ভালো লাগলো। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে লোপা মিনি ভ্লগ, টুম্পা সহদেব। শিব পার্বতী লিখেছে, খুব ভালো লাগলো ঘটনা দুটো, কিন্তু প্রথম ঘটনাটি খুবই দুঃখজনক। কমেন্ট করেছে নন্দিতা পাল। সানি সর্দার, অন্তিম স্যাড মুভমেন্ট। এসজে ভ্লগ লিখেছে, খুব সুন্দর লাগলো ঘটনা দুটো। কমেন্ট করেছে দেবা নায়ক, লিখেছে গায়ে কাঁটা দিয়ে গেল সেকেন্ড স্টোরিটা। স্মৃতি রঞ্জন ঘোষ লিখেছে, আজ আমার বার্থডে, আমার পাঠানো দ্বিতীয় ঘটনাটা সিলেক্ট করার জন্যে। এটা আমার বার্থডে গিফট হয়ে গেল। ধন্যবাদ আমার পাঠানো দ্বিতীয় ঘটনাটা সিলেক্ট করার জন্যে। ভালো থাকুক প্রেতপক্ষ আর প্রেতপক্ষ পরিবার। এই সবকটা কমেন্টই এসছে মাঝরাতের পর বউয়ের গলা নকল করে কে ডাকত, বাস্তব ভৌতিক ঘটনা প্রেতপক্ষের 428 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।